আসসালামু আলাইকুম। অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, কারা লাভবান হবে? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই ৫টি ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু কেন এই মহা উদ্যোগ মুখ থুবড়ে পড়ছে? কেন গ্রাহকরা তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন না? আজকের ভিডিওতে আমি এই সংকটের গভীরে যাব। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব যা আপনি আগে কখনোই কল্পনাও করতে পারেননি। তাই এক মুহূর্তও না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ব্যাংকগুলো এক এক সময় এক এক বাহানা দেয়। আমাদের হয়রানির কোনো শেষ নাই। প্রায় ২ বছর ধরে ৩টি ব্যাংকে আমার ৩ কোটির বেশি টাকা আটকে আছে। এই আর্তনাদ চট্টগ্রামের একজন ব্যবসায়ী মোহাম্মদ আবুল কালাম আজাদের। এটি কেবল একজনের কথা নয়, তার মতো লক্ষ লক্ষ গ্রাহক আজ দিশেহারা। চলুন শুরুতেই জেনে নিই মাঠ পর্যায়ের বর্তমান অবস্থা। চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ সাহেবের কথাই ধরুন। তার দাবি অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি শাখায় তার জমা ছিল ৩ কোটি টাকার বেশি আমানত। কিন্তু গত ১.৫ বছরে তিনি মাত্র ৭ লক্ষ টাকা তুলতে পেরেছেন। ভাবুন তো একবার, ৩ কোটির বিপরীতে মাত্র ৭ লক্ষ। তিনি বলছেন, গত ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তারা অনেক আশা নিয়ে মন্ত্রী, উপদেষ্টা, গভর্নর সবার দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শুধু আজাদ সাহেব নন, আমানতের টাকা ফেরতের দাবিতে এখন চট্টগ্রাম থেকে রাজশাহী, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এমনকি চট্টগ্রামের খাতমগঞ্জ ও আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকায় ব্যাংকগুলোর শাখা অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। কেন এই চরম ক্ষোভ? কারণ একটাই, মানুষ তার নিজের কষ্টের টাকা ব্যাংক থেকে তুলতে পারছে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন বড় আকারের খেলাপি ঋণের কারণে শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক ধুঁকছিল, তখন রাষ্ট্রীয় উদ্যোগে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এসআইবিএল, এই ৫টি ব্যাংককে একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। এটি ছিল বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন। ২০২৫ সালের ডিসেম্বরে যখন এই প্রক্রিয়া শুরু হয়, তখন এই ৫টি ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ১,৯৬,০০০ কোটি টাকা। ভয়ঙ্কর তথ্য হল, এই ঋণের মধ্যে খেলাপি ঋণের হার ছিল ব্যাংক ভেদে ৪৮% থেকে ৯৭% পর্যন্ত, অর্থাৎ কোনো কোনো ব্যাংকের প্রায় সব টাকাই ছিল খেলাপি। তারল্য সংকটে পড়ে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ক্ষমতা একদমই হারিয়ে ফেলেছিল তারা। এমতাবস্থায় সাধারণ আমানতকারীদের রক্ষায় সরকার এই একীভূতকরণের উদ্যোগ নেয়, যার অনুমোদিত মূলধন ধরা হয়েছিল ৪০,০০০ কোটি টাকা। কিন্তু শুরুটা আশাব্যঞ্জক হলেও মাত্র কয়েক মাসেই কেন ফাটল দেখা দিল? সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা এখন বেশ নড়গড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের শুরুটাই ভুল পথে ছিল। ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ের চরম অভাব দেখা দিয়েছে। মজার ব্যাপার হল, এই সম্মিলিত কাঠামো থেকে বেরিয়ে যাওয়ার জন্য মাত্র ৫ মাসের মাথায় সোশ্যাল ইসলামী ব্যাংক বা এসআইবিএল আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে, অর্থাৎ তারা আর একীভূত থাকতে চায় না। এর পেছনে বড় কারণ হল আস্থার সংকট। ৫টি ব্যাংকের আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা কর্মী বাহিনী এবং আলাদা ম্যানেজমেন্ট পদ্ধতিকে এক সুতোয় গাঁথা সম্ভব হয়নি। বিআইবিএমের প্রফেসর ড. আহসান হাবিবের মতে, একটি ব্যাংকের খেলাপি ঋণ হয়তো ৯০%, অন্যটির ৪০%। এখন যার খেলাপি ঋণ কম, সে কেন অন্যের পাপের দায় নিজের ঘাড়ে নেবে? এই অসমতা এবং জোর করে একীভূতকরণের নীতি এখন বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এই সংকটের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজলিউশন আইন ২০২৬। এই আইনের কয়েকটি ধারা নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড় চলছে। বিশেষ করে ১৮ ক ধারাটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বিলটি উত্থাপন করেছেন, সেখানে এমন কিছু ফাঁক-ফোকর রাখা হয়েছে যার মাধ্যমে ব্যাংকের সাবেক মালিকরা আবারও ফিরে আসার সুযোগ পাবেন।
ব্যাংক মালিকদের সংগঠন বিএবি এই নিয়ে ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা যদি আইনের দোহাই দিয়ে আবারও মালিকানায় ফিরে আসেন তাহলে ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো অসম্ভব হয়ে পড়বে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান আশ্বাস দিয়েছেন যে অপরাধীরা ফেরার সুযোগ পাবেন না, কিন্তু আইনি মারপেচে সাধারণ মানুষের মনে সন্দেহ থেকেই যাচ্ছে। আর এই আইনি জটিলতাই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমকে স্থবির করে দিয়েছে। অর্থনীতিবিদরা বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড তৌফিক আহমেদ খুব কড়া ভাষায় কথা বলছেন। তিনি বলছেন, মার্জার বা একীভূতকরণ সব সময় একটি স্বেচ্ছামূলক প্রক্রিয়া হওয়া উচিত, কিন্তু এখানে তা জোর করে করা হয়েছে। তার মতে অনেকগুলো খারাপ ব্যাংককে একসাথে করলে ফলাফল জিরোই থাকে। একটি ভালো ব্যাংকের সাথে খারাপ ব্যাংককে যুক্ত করলে হয়তো সুফল পাওয়া যেত, কিন্তু 5টি রুগ্ন ব্যাংক মিলে কোনোভাবেই একটি সুস্থ ব্যাংক হতে পারে না। তিনি আরও সতর্ক করেছেন যে যদি এই সম্মিলিত ইসলামী ব্যাংক মডেলটি ব্যর্থ হয় তাহলে পুরো ব্যাংকিং খাতের রিফর্ম বা সংস্কার প্রক্রিয়ার উপর থেকে মানুষের চিরতরে আস্থা উঠে যাবে। অন্যদিকে ড আহসান হাবিব মনে করেন, ব্যাংক ফেল করার দায় শুধু গ্রাহকের নয়, এখানে রাষ্ট্রেরও দায় আছে, কারণ আর্থিক অপরাধ ঠেকার দায়িত্ব ছিল সরকারের। এত কিছুর পরও বাংলাদেশ ব্যাংক বলছে তারা এই একীভূতকরণ প্রক্রিয়া এখনই বন্ধ করতে চায় না। গভর্নর মুস্তাকুর রহমান এই প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষপাতী। তবে বাস্তবতা অনেক কঠিন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান স্বীকার করেছেন যে গত কয়েক মাসে এই ব্যাংকের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। এমনকি কোনো দেশি বা বিদেশি ইনভেস্টরও এখানে টাকা বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না। বিনিয়োগ না এলে বা পুঁজি না বাড়লে ব্যাংকটি গ্রাহকদের টাকা ফেরত দেবে কোথা থেকে? এই প্রশ্নটি এখন বড় হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের এখন শুধু ধৈর্য ধরতে বলা হচ্ছে, কিন্তু সেই ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে তা চট্টগ্রামের রাস্তায় নামা হাজারো মানুষের মিছিলই বলে দিচ্ছে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। সেই তথ্যটি হল, এখনও পর্যন্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য যে 40,000 কোটি টাকার মূলধন ধরা হয়েছে তার বড় একটি অংশ কাগজে কলমে থাকলেও বাস্তবে তার কোনো সংস্থান নেই। তার চেয়েও ভয়াবহ তথ্য হল, পর্দার অন্তরালে প্রভাবশালী একটি মহল চেষ্টা করছে ব্যাংকগুলোর আগের সেই বিতর্কিত মালিকদের মাধ্যমে একটি সেটেলমেন্ট করার, যাতে দায় মুক্তি দিয়ে তাদের আবারও ফিরিয়ে আনা যায়। যদি এমনটা হয় তাহলে আপনার আমানতের টাকা ফেরত পাওয়া তো দূরের কথা, পুরো ব্যাংকিং সেক্টর এক মহা বিপর্যয়ের মুখে পড়বে। তাই গ্রাহক হিসেবে আপনার এখনই সচেতন হওয়া প্রয়োজন। আপনার জমানো টাকার সুরক্ষার জন্য আইনি ও প্রশাসনিক চাপ বজায় রাখা ছাড়া এই মুহূর্তে আর কোনো সহজ পথ খোলা নেই। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের কি কোনো অভিজ্ঞতা আছে? আপনারা কি মনে করেন এই একীভূতকরণ সফল হবে, নাকি ব্যাংকগুলো আলাদা হয়ে গেলেই ভালো হতো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং অন্যদের সচেতন করতে চাইলে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।